একদিন রাতে রাতুল ঘুম থেকে হঠাৎ জেগে উঠে ঘড়ির দিকে তাকায়। রাত 2:30। মা আর নানি নিশ্চয়ই গভীর ঘুমে। মনু ভাইয়ের নিখোঁজ হওয়াটা কাকতালীয়, কিন্তু ওই রোষের লোভটা সামলানো যাচ্ছে না। গাছি চাচা বলেছিল, তুহিন বাবা, ওই বাঁকা গাছের রস যে একবার খেয়েছে সে স্বর্গের স্বাদ পেয়েছে। বাপরে, কি ঠান্ডা! মনে হচ্ছে ফ্রিজের ভিতর ঢুকে গেছি। কিন্তু কুয়াশাটা বড্ড বেশি, হাত বাড়ালে হাত দেখা যায় না। পরিবেশটা একটু গা চমচমে লাগছে। আয় আয়। কে কে ওখানে? ধুর, বাতাসের শব্দ। মনের ভুল। নানি আর খালার গল্পগুলো মাথায় ঢুকে গেছে। সাহস রাখ তুহিন, সাহস রাখ। তুই বিজ্ঞানের ছাত্র। এই কথা বলে রহিম জানলার চিকগুলা ভাঙতে লাগলো। এই তো, কাজ হয়ে গেছে। সাজিদ একটা বলদ, এত মজার অ্যাডভেঞ্চার মিস করলো। যাই, মাফলারটা ভালো করে জড়িয়ে নিই। রাতুল কামাতা চাদর দিয়ে লাইট নিয়ে জানলার দিকে লাফ দিয়ে সে হাঁটতে লাগলো। রাস্তাটা তো লম্বা মনে হচ্ছে কেন আজ? রোজ তো এই পথ দিয়েই বাজারে যাই। আজ যেন পথটা শেষই হচ্ছে না। আর এত নিস্তব্ধ কেন সবকিছু? একটা কুকুরও ডাকছে না। এটা কি? এটা তো একটা ভাঙা চুড়ি। লাল রঙের কাচের চুড়ি। এখানে চুড়ি এলো কোত্থেকে? এর পরপরই রহিম মনে করলো তার পিছে কেউ আছে। কে কে ওখানে? সাজিদ? অদ্ভুত তো। আমি স্পষ্ট অনুভব করলাম কারণ নিঃশ্বাস পড়লো আমার ঘাড়ে। নিঃশ্বাসটা পচা, বাসি মাংসের মতো গন্ধ। রহিম সে আগে করে না চিন্তা করে সে আবার হাঁটতে লাগলো। ভয় পাবি না তুহিন। গন্ধটা হয়তো মরা ইঁদুরের। আর নিঃশ্বাস, ওটা মনের ভুল। ওই তো, ওই তো দিঘির পাড়ে তালগাছটা দেখা যাচ্ছে। তুহিন তাল গাছে চলে আসে, লাইট মেরে দেখে যে ডাইনিটি গাছের উপরে খাটিয়ে আছে। তারপর যা হলো। এই সেই জায়গা। মনুবাই নাকি এখানে এসেছিল। দূর, মনুবাই হয়তো কিছু খেয়ে দিঘিতে পড়ে গেছে। আমি সাবধানে থাকবো। আহ, কি মধুর শব্দ! টুপ টুপ টুপ। হাড়িটা নিশ্চয়ই ভরে গেছে। কিন্তু গাছটা বড্ড অন্ধকার। টর্চের আলোতেও উপরটা ভালো দেখা যাচ্ছে না। তুহিন আর কোনো কথা না ভেবেই সে টর্চ উহ, দিকে মুখে শ্যাওলা নিয়ে জমে আছে। গাছের দিকে ওঠা উঠতে যাবে লাগলো। না। থাক, ওঠার দরকার নেই। পাশে পড়ে থাকা ওই বাঁশটা দিয়ে হাড়ি টেনে নামানো যাবে। হাড়িটা তো নিচুতেই বাঁধা। আরে, হাড়ির পাশে ওটা কি? সাদা কাপড়ের মতো কিছু ঝুলছে। কেউ কি কাপড় শুকাতে দিয়েছে এখানে? হায় সৃষ্টিকর্তা! ওটা কাপড় নয়। ওটা ওটা তো একটা মানুষ। কেউ গাছের ডালে বসে আছে। তুহিন ডাইনিটাকে দেখে অনেকটাই ক্ষেপে উঠলো, সে ভয়ে কাঁপতে লাগলো। সে বলল, এটা কি? কে কে আপনি? এত রাতে ওখানে কি করছেন? নেমে আসুন। আমি কিন্তু গ্রামের লোক ডাকবো। আপনি কি চোর? রস চুরি করছেন? রাতুল এই কথা বলতে না বলতেই ডাইনিটা মুখের ভিতরে হাত দিল। সে দেখে অবাক হয়ে গেল। অসম্ভব! এটা কি হচ্ছে? তুহিন কিছু বুঝে ওঠার আগে সে কি করবে তাও বুঝতে পারছে না। সে ডাইনির হাতটাকে দেখছে, কলসির ভিতরে হারিয়ে দিচ্ছে। আ, আ, এ তো মানুষ না। সেই দুষ্টু ডাইনি সে কলসির ভিতরে হাত দিয়ে সে খাজুরের রসগুলা খাচ্ছে। সে তুহিনটা খুব অবাক হয়ে যাচ্ছে। কে কে আলো মারছিস আমার চোখে? আ, আমি আমি তুহিন। আমি জানতাম না। আমি চলে যাচ্ছি। মাফ করে দিন। চলে যাবি? এত কষ্ট করে এলি আর রস খাবি না? আমি তো তোর জন্যই অপেক্ষা করছি। না, না, আমার রসের দরকার নেই। দুহাই আপনার, আমাকে যেতে দিন। আরে বোকা ছেলে, ভয় পাচ্ছিস কেন? আমি কি বাঘ না ভাল্লুক? আমি তো শুধু একটু রস খাচ্ছি। খুব মিষ্টি রস। খাবি? না, আমি খাবো না। খাবি না? আমার মুখের জিনিস তুই খাবি না? তুই আমাকে ঘৃণা করিস? দাঁড়া, তোকে আমি খাইয়ে দিচ্ছি। দুষ্টু ডাইনি কলসির ভিতরে হাত দিয়ে বলল, তুই খেতেই হবে। খাওয়ার জন্য তুই প্রস্তুত হয়ে থাক।
সৃষ্টিকর্তা বাঁচাও। চোখ খোল, আমার হাতের দিকে তাকা। দেখ আমার আঙুলগুলো পচা কাঠের মতো নরম, আর নখগুলো দেখ কেমন ছুরির মতো ধারালো। তোর কলিজাটা বের করে নেবো নাকি রস খাবি? আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি মায়ের কাছে যাব। মা? তোর মা তোকে বাঁচাতে পারবে? এখানে আমিই রানী। নে, হা কর, খা বলছি, আমার একটু রস খা। তুহিন অনুভব করলো সে পচা মাংসের মতো একটা গন্ধ তার নাকের দিকে চলে আসলো। তারপরেও সে খেতে লাগলো। সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করো। তুই আমার গায়ে হাত তুললি? তুই লোহা দিয়ে মারলি আমাকে? তুহিন সাতচিন্নির হাতে বাড়ি বাড়ি মারলো। সে অনেকটাই কেঁপে উঠলো। সে গাছটি সাতচিন্নি অনেকটাই গরম হয়ে পড়ল। পালাচ্ছিস কোথায়? দাঁড়া, আজ তোর রক্ত দিয়ে আমি রস বানাবো। সাতচিন্নির এই কথা শুনে তুহিন আর এই জায়গায় থাকলো না। সে পালিয়ে থাকতে লাগলো। হঠাৎ করে তোর তুহিন, পিছনে তাকালে মরে যাবি। সোজা বাড়ি যা, সোজা বাড়ি। বোকা ছেলে, আমার হাত থেকে কি দৌড়ে পালানো যায়? আমি বাতাসের সাথে উড়ি, তোর ঘাড়ে আমি নিঃশ্বাস ফেলছি, টের পাচ্ছিস না? সৃষ্টিকর্তা সাহায্য করো, বাড়িটার কত দূর? পড়ে যা, হোঁচট খা, পড়ে যা, আমি তোকে ধরবো। তুহিন অনুভব করলো সে তার পাওয়ার দিকে কেউ টানছে। সে ডাইনিটাও টানছে তার পাওয়ার দিকে। ধরেছি ধরেছি। ধরেছি, এবার কোথায় যাবি? আমার একটু রস খেয়ে যা। ছাড়ো, আমাকে ছাড়ো, সৃষ্টিকর্তার দোহাই, আমাকে ছাড়ো। ঠিক সেই সময় ফজরের আজানের সময় হয়ে গেল। আজান শুনতে পেল ডাইনি। না, সকাল হয়ে যাচ্ছে। যা, আজ বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস আমার দাগ তুই মুছতে পারবি না। তুহিন আর কোনো কথা না ভেবে সে দৌড়াতে লাগলো বাড়ির দিকে। পরের দিন সকাল। পরের দিন তুহিনের অনেকটাই জ্বর উঠে গেল। তারা গ্রাম থেকে ডাক্তার নিয়ে আসলো। ওই সৃষ্টিকর্তা, এটা কিসের দাগ? মনে হচ্ছে বাঘে আঁচড় দিয়েছে, কিন্তু দাগগুলো কালো হয়ে গেছে কেন? আমার ছেলেটার কি হলো ডাক্তার ভাই? ও কাল রাতে জানালার গ্রিল ভেঙে বেরিয়েছিল। আমি পোড়ামুখী যদি একটু সজাগ থাকতাম। আমি তো আগেই বলেছিলাম আমার মন খুব ডাকছিল। ওই শাকচুন্নি আমার নাতিকে ধরেছিল। ওই কালো দাগ সাধারণ দাগ না, ওটা শাকচুন্নির নখের বিষ। লম্বা হাত, সাদা শাড়ি, মেরো না, আমি রস খাবো না। এটো রস, গন্ধ, খোঁজা গন্ধ। নানি, আমি আর গাছি চাচা সকালে দিঘির পাড়ে গিয়েছিলাম। তুহিনের টর্চ লাইটটা ওখানেই পড়েছিল। আর কিছু দেখিসনি? দেখেছি খালা, গাছি চাচা যখন ওই বাঁকা গাছের হাড়িটা নামালো, ওটার ভিতরে এক ফোঁটাও রস ছিল না। হাড়িটা একদম শুকনো। রশনি? সেটাই তো ভয়ের কথা। হাড়িটা শুকনো, কিন্তু হাড়ির ভেতরে একদলা চুল আর এক টুকরো পচা মাংস পড়েছিল। আর গন্ধটা, উফ, মনে হচ্ছিল 1000 বছরের পুরনো কবর করে আনা হয়েছে। এ তো সেই শাকচুন্নির কাজ। ও আমার নাতিকে ওর এটো খাওয়াতে চেয়েছিল। ওই চুল আর মাংস দিয়ে ও তুহিনকে বশ করতে চেয়েছিল। আজানটা না পড়লে আমার নাতিকে আর জ্যান্ত পাওয়া যেত না। হঠাৎ তুহিনের চোখ খুলে দেখে সবাই। তুহিনের চোখগুলি লাল। মা, মা। এই তো বাবা, আমি আছি, ভয় নেই। রস খাবি মা? খুব মিষ্টি রস, আমার গাছ থেকে এনেছি। বক্কর, হুজুরকে ডাক, জলদি হুজুরকে ডাক। এ আমার নাতি না, এ আমার নাতি না। এই কথা বলে তুহিনের ভাই চলে যায় তাল গাছের তলে। সেখানে আর বেটি চলে আসে। শীতের রাতের কুয়াশা নামলে ফুলতলি গ্রামের আর কেউ যেন ওই দিঘির পাড়ে খেজুর রস খেতে যাওয়ার সাহস না করে।